নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই পবিত্র শ্রাবণ মাসে আপনাদেরকে পশ্চিম বাংলার এমন একটি গ্রাম ঘুরিয়ে দেখাবো। সেই গ্রামে গেলে আপনাদের মন প্রাণ ভালো তো হবেই, তার সাথে সাথে ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস আপনারা দেখতে পাবেন। শ্রাবণ মাস চলছে, তাই চুলদাড়ি কিছুই কাটতে পারছি না। হাওড়া থেকে ট্রেন ধরেই যাব। 7:25-এর লোকাল ট্রেন, এখন অলরেডি বেজে গেছে 6টা। তো দেখা যাক আমরা ট্রেনটা পাই কিনা। অনেকটাই লেট করে ফেলেছি। তাহলে চলুন, বাকি কথাগুলো গাড়িতেই উঠেই হবে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে গোঘাট যাওয়ার লোকাল ট্রেন ধরেই আমরা যাব। আমরা অনেকটাই লেট করে ফেলেছি, জানি না 7:25-এর গোঘাট যাওয়ার লোকাল ট্রেনটা পাবো কিনা। হাওড়া থেকে গোঘাট যেতে ট্রেনে সময় লাগে ওই 2.5 ঘন্টার মতো। অবশেষে 7:25-এর লোকাল ট্রেনটা পেলাম। হাওড়া থেকে গোঘাট যাওয়ার যে সমস্ত লোকাল ট্রেনগুলো আছে তার টাইম টেবিলগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে আরামবাগ স্টেশনে। পরবর্তী স্টেশন হলো গোঘাট। আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় গোঘাট স্টেশনে পৌঁছে গেছে। আর এই হলো গোঘাট স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে সোজা চলে গেলেই দেখতে পাবেন সব টোটো ও গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। টোটো ভাড়া মাথা পিছু 30 টাকা করে, গাড়িতেও ভাড়া একই। রামকৃষ্ণ মঠ যেতে টোটোতে সময় লাগে 25 মিনিট মতো, আর গাড়িতে বা অটোয় সময় লাগে 15 মিনিট। আমরা এখন চলে এসেছি মঠের সামনে। মঠে আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। অফিস ঘরে গিয়ে সমস্ত রকম ফর্মালিটি কমপ্লিট করে গেস্ট হাউসের চাবি হাতে পেলাম। সামনে এগুলো সব মঠের গেস্ট হাউস। আমাদের রুমগুলো পাশেই আছে। চলুন আপনাদের দেখিয়ে দিই একটু। আমরা যে রুমগুলো থাকবো সেই রুমগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই কিরকম কি রুম পেয়েছি। আচ্ছা, আমাদের নামে এখানে 3টে রুম অ্যালার্ট আছে। একটা হচ্ছে এইটা, আর পরপর এই দুটো আছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমগুলো। এই ঘরে আপনারা 3জন শুতে পারবেন। একটা, দুটো, 3টে বেড আছে, সব সিঙ্গেল বেড এগুলো। পাশে একটা ছোট চেয়ার টেবিল দেওয়া আছে কাজ করার জন্য। আর এখানে জামা কাপড় রাখার জন্য র্যাক করা আছে। এদিকে একটা মিরর আর বেসিন। আর এইটা হচ্ছে টয়লেট। টয়লেটটা আমরা দেখে নিই একটু। কোমোড আছে, এদিকে গিজার আছে। এতে তো বালতি মগ দেওয়াই আছে, অসুবিধা নেই। বেশ সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ও এদিকে আবার একটা এক্সস্ট ফ্যানও দেওয়া আছে। এই যে এই ওপরটা এক্সস্ট ফ্যান আছে। এই মঠে আপনারা এই রুমগুলো কিভাবে বুক করবেন সেই সমস্ত সব প্রসেস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এখানকার যে মেল আইডি এবং ফোন নাম্বার সব কিছু ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনাদের বুকিং করতে অসুবিধা হয় আমাকেও জিজ্ঞেস করতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। মঠ থেকে আপনাদের সবাইকে এইরকম একটা কার্ড দেবে। আপনারা যখন মঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের চা আর ডিনার করতে যাবেন তখন এই গেস্ট কার্ডটা আপনাদের দেখাতে হবে ওনাদের। রুমে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছি মঠের আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। মঠের সামনে আপনারা অনেক গাইড পেয়ে যাবেন। 50 টাকার বিনিময়ে এনারা আপনাদের এই দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেবে ও বুঝিয়ে দেবে। রামকৃষ্ণ দেবের বাবার নাম ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাড়ি ছিল এখান থেকে 6 মাইল দূরে দেড়ে গ্রামে জমিদার ছিলেন রামানন্দ রায়। ক্ষুদিরামকে কোর্টে মিথ্যে মামলার সাক্ষী দিতে বলেছিলেন,
ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেছিল আমি ব্রাহ্মণের ছেলে মিথ্যা সাক্ষী দেবনি। তখন রামানন্দরা বললো সাক্ষী না দিলে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। ক্ষুদিরাম কী করলো, মিথ্যা মামলার সাক্ষীর ভয়ে মন্দিরের ভেতরে রঘুবীর শিবশীতলা আছে, কুলদেবতাকে মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে লাহাবাড়িকে চলে এলো। এসে ধর্মদাস লাহাকে বলছে, বন্ধু আমাকে একটু থাকতে জায়গা দেবে, আমাকে রামানন্দ রায় তাড়িয়ে দেবো বলেছিল, আমি পালিয়ে এসেছি। তখন আমাদের লাহাবাবু ক্ষুদিরামকে থাকতে জায়গা দিল। তারই পাশে বন্ধু ছিলেন শুকলাল গোস্বামী, জমি দিল, 1.5 কাঠা জমি দিল, যেটা লক্ষ্মীজলার মাঠ। সামনে যে বাড়িগুলো আপনারা দেখছেন এগুলো সব লাহা পরিবারের বংশধররা বসবাস করেন। এখন আমরা যাচ্ছি লাহাদের বিষ্ণু মন্দির দর্শন করতে। মা মনসার পুজো হচ্ছে, আর সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব ও তার বন্ধু সখার পাঠ করছিলেন। তারই একটি রূপকে তুলে ধরা হয়েছে এখানে। সামনে যে মূর্তিটি আপনারা দেখছেন ইনি হলেন লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী দেবী। ঠাকুর রামকৃষ্ণদেবকে কোলে নিয়ে বসে আছেন। আর ইনি হলেন ধর্মদাস লাহা, যিনি লাহাবাবু নামে প্রসিদ্ধ। এই হলো লাহাদের বিষ্ণু মন্দির। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মন্দিরটির সাথে। এই মন্দিরটির ওপরে ও নিচে ঘর করা আছে। এই মন্দিরটি বর্গী ও মারাঠাদের আমলে তৈরি। বর্গীরা যখন লুটপাট করতে আসতো তখন লাহাবাবুরা এই মন্দিরের নিচের ঘরে লুকিয়ে থাকতেন। ঠাকুর রামকৃষ্ণদেবকে পাঠশালায় মাস্টারমশাই যখন বিয়োগ করতে দিতেন তখন ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর ছবি আঁকতেন ও ধ্যান করতেন। মন্দিরের এক সাইডে ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনীকে এখানে তুলে ধরা হয়েছে। আপনারা আসুন আর নিজের চোখে দেখে যান এই অপূর্ব সুন্দর স্থানটি। সত্যি বলছি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি লাহাবাবুদের দুর্গা মন্দিরের সামনে। এই মন্দিরটি স্থাপিত হয় 1257 সালে। দেখতেই পাচ্ছেন এখন ঠাকুর তৈরির কাজ চলছে। শৈশবে ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে স্বইচ্ছায় মা দুর্গার চক্ষুদান করেছিলেন। আর এই মন্দিরের ঠিক সামনেই আছে পাঠশালা। আসুন জেনে নিই এই পাঠশালার কিছু ইতিহাস। এই পাঠশালাতে রামকৃষ্ণদেব 5 বছর বয়সে পড়াশোনা করেছিলেন। ঠাকুর যখন পড়াশোনা করেছিলেন চালটি ছিল খড়ের। 1304 সালে খড়টি পুড়ে যাওয়ার পর লাহাবাবুরা খড় চেঞ্জ করে টিন দিয়েছে। অরিজিনাল ভেতরের কাঠামো আছে, অরিজিনাল ভেতরে লাল চুনসুরকির মেঝেটা আছে। ঠাকুরকে মাস্টারমশাই যোগ করতে বলেছে, ভালোভাবে যোগ শিখেছে। আর যেদিনে বিয়োগ করতে বলছে দুঃশালা তোর পাঠশালায় পড়বো না। যোগ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানে তো কাটাকাটি বলে বিষ্ণু মন্দিরে যে মা কালীর ছবি আঁকতেন, ধ্যান করতেন। ঠাকুর আমাদের যোগ করবেন, উনি বিয়োগ করবেন না। বিয়োগ মানে বাদ দেয়া, আর যোগ মানে ভগবানের সঙ্গে সকলের যোগাযোগ বলে পালিয়ে যেত বিষ্ণু মন্দিরে। অরিজিনাল কাঠামো আছে, অরিজিনাল লাল চুনসুরকির মেঝেটা আছে। এইটি হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। আমাদের রামকৃষ্ণদেব যখন গ্রামের লোকের কাছে ছোটবেলায় পাগলামিগিরি করতেন, রামকৃষ্ণদেবের মাকেই গ্রামের লোক বলতো, তোমার ছেলে পাগল হয়ে গেছে, খুব খ্যাপা হয়ে গেছে। ঠাকুরের মায়ের নাম চন্দ্রমণি, উপোস করে 3 রাত্রি হতে দিলেন। বলছে, বাবা গোপেশ্বর আমার ছেলের পাগলামিটি ভালো করে দাও, আমার ছেলেকে গ্রামের লোক খ্যাপা পাগল বলছে। তখন এই গোপেশ্বর বলছে, এইদিকে চলে যাও না গো, একটা মুকুন্দপুরে বুড়ো শিব আছে, বলে দেবে 1 কিলোমিটার দূরে। চন্দ্রমণি উঠে কাঁদতে কাঁদতে সেই 1 কিলোমিটার দূরে বুড়ো শিবের মন্দিরে গেলেন। সেই বুড়ো শিব আদেশ করলেন, তোমার ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরে ফিরে যাও, তোমার ছেলে পাগল নয়, ভবতারিণী, মাকে পেলেই ভালো হয়ে যাবে। রামকৃষ্ণদেবের বড় দাদা ছিলেন রামকুমার, দক্ষিণেশ্বরের পূজারী। এখান থেকে নিয়ে গেল। ঠাকুর আমাদের পুজো করতে করতে ভবতারিণী মাকে পেতেই রামকৃষ্ণর পাগলামি দক্ষিণেশ্বরে ভালো হলো। এই হলো সেই কামার পুকুর। এই পুকুরের নামেই প্রসিদ্ধ এই গ্রামটি। এখন আমরা চলে এসেছি
ধনী মায়ের মন্দির দর্শন করতে, যিনি শ্রীরামকৃষ্ণদেবের ভিক্ষা মা ছিলেন। কোলে বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চাটি রামকৃষ্ণদেব, মেয়েটা ধনী কামানি, কামারদের মেয়ে। ঠাকুরের জন্ম ঢেঁকি ঘরে জন্ম হয়ে উনুনের মধ্যে গড়িয়ে ছাই মাখছিল। ধনী মা উনুন থেকে তুলে এনে কোলে পিঠে করে মানুষ করেছিল। যত ছাই মুছিছে গা থেকে জ্যোতি বেরিয়েছে। ঠাকুর গোঁ ধরলো, ধনীর ছাড়া কারো হাতে ভিক্ষা নেব না। শেষকালে ওনার মা দিল। ধনী কামানি বাল্য বিধবা, নিঃসন্তানের মা, সন্তান ছিল না, ঠাকুরকে সন্তান রূপে পেল। ধনীর জীবনটা ধন্য হলো। এই ধনী কামানি রামকৃষ্ণ মানুষ করেছিল। এই ধনী কামানির ভিটের উপরে মন্দির। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, কালো আছে এটা শ্যামা মা। কলকাতার লোকের ঠাকুর বাড়ি। কলকাতায় যে উমাচরণ কর্মকার আছে, রাধাচরণ দাস আছে, কাটাপাল্লার ব্যবসা, তাদের মন্দির। ঠাকুর এখানে ছোটবেলায় কালী পুজো করতেন। কলকাতার লোক বেড়াতে এসেছিল, ঠাকুর বললেন আমার মায়ের মন্দির বানাবে। তখন কলকাতার লোক এই জায়গাটি কামাদের সঙ্গে কিনে নিল, কিনে নিয়ে নিজের আন্ডারে করে গেল। শিবরাত্রি যাত্রা হলে যাত্রার দল এসেছে, আসলে যন্ত্র পড়ে গেছে, সিন পড়ে গেছে। যেই ছেলেটি শিবের পালা করতে অসুস্থ হয়ে গেছে, দর্শকরা বললো কে শিবের পালা করবে না, গদাই করবে। তখন এই গদাইকে শিব সাজিয়ে আসলে যেই নাম দিল যাত্রা করতে, যে ভাবসমাধি হলো তৃতীয়বার। প্রথম ঠাকুরের ভাবসমাধি হলো ওই লক্ষ্মীজলার মাঠ আছে। ঠাকুর আমাদের মুড়ি খেতে খেতে আলে আলে যাচ্ছিল। আলে আলে যেতে আকাশে কালো মেঘ ধরে গেছে, সাদা বক উড়ছে। আকাশে কালো মেঘ দেখে কালী বলছে, সাদা বক দেখে শিব বলছে, মুড়ির ঠোঙাটি পড়ে গেল। প্রথম ভাব সমাধি লক্ষ্মীজলার মাঠে। দ্বিতীয় ভাব সমাধি 6 কিলোমিটার দূর আছে আনুর বিশালক্ষী। আনুর বিশালক্ষী লাহাবাবুর মেয়েকে ঠাকুর দিদি বলতেন, তার নাম ছিলেন যে প্রসন্ন দিদি। পুজো নিয়ে যাচ্ছিল আনুর বিশালক্ষীর মন্দিরে, সেখানেও ভাব সমাধি হলো। আবার এই 3 বারের বেলায় সীতানাথ পায়নের বাড়ি শিবরাত্রি শিব সেজে নাটক করতেছে। সীতানাথ পায়নের ফ্যামিলির সবাই আছে। এটি ঠাকুরের নাট্য মন্দির। আমাদের হালদার পুকুরে ঠাকুরের জন্মের পর থেকে চান করেছিলেন। তারপরে জয়রামবাটি থেকে মা শারদাকে বিয়ে করে নিল, মাও চান করেছিল। বিয়ের পরে মা চলে গেল জয়রামবাটি, ঠাকুর চলে গেলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে যখন মা কামারপুকুরে ফিরে এলো, মনে মনে দুঃখ করতো, আমি দক্ষিণেশ্বরে গঙ্গায় চান করতুম, তো কামারপুকুরে কি গঙ্গা নেই? তখন ঠাকুর বললেন, দুঃখ করো না, হালদার পুকুরে চান করবে, এটাই তো তোমার গঙ্গা। হালদার পুকুর ছোট গঙ্গা, দক্ষিণেশ্বর মায়ের বড় গঙ্গা। এই হালদার পুকুরের জলে গ্রামের বিয়ে বাড়ি, পূজা আজার সব হয়। নমস্কার, আমার নাম দুর্গা বাগ। আসবেন, আমি গাইড করি, সবকিছু মানুষকে বুঝিয়ে দিই। আসুন। মন্দির চত্বরে ঢুকেই দেখা হয়ে গেল এনাদের সাথে। আমরা এখন যাচ্ছি বিকেলের চা বিস্কুট খেতে। সামনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এখানেই গেস্টদের খাবারের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, চলুন মন্দিরটি ঘুরে দেখে আসি। মন্দির প্রাঙ্গণে আছে রঘুবীরের একটি মন্দির। এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলে নিই। এখন এই হয়েছে রামেশ্বরের 2 ছেলে, সে রামলাল, শিবুরাম চট্টোপাধ্যায়। মেয়ে ছিলেন নাম দুর্গা দেবী, ওনার ছেলের ছেলে, ওনার নাম তারক ঘোষাল। রঘুবীরের পুজো করে। এই রঘুবীরটুকু আমাদের বংশের আছে। কালকে সকালবেলায় আপনাদের ভালো করে মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। ঘড়িতে বাজে 9:10। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। আর এই রামকৃষ্ণ মিশনে যারাই থাকবেন, এখানে কিন্তু টাইম টু টাইম সব কিছু হবে, মানে টাইম মেনটেন করেই সব কিছু চলে। তো আপনারা যখনই ডিনার করবেন বা সকালের ব্রেকফাস্ট করবেন, টাইমটা কিন্তু এখানে সবসময় মেনটেন করবেন। তাহলে চলুন আমরা ডিনার করে আসি। আর ওখানে বোধহয় ভিডিও করতে দেবে না, তবুও আপনাদেরকে শেয়ার করব যে আমরা রাতে ডিনারে কী কী খেয়েছি। এটা হলো এনাদের খাবারের জায়গা। ডিনারে ছিল ভাত, রুটি, আলুর তরকারি, কুমড়োর ছেঁচকি, আর শেষ পাতে ছিল সুজির পায়েস। প্রতিটা খাবারই ছিল সুস্বাদু। এবার বলি এই গেস্ট হাউসটি আপনারা কিভাবে বুকিং করবেন। নিচে দেওয়া এই মেল আইডিটিতে আপনাদের মেল করতে হবে। এই মেল আইডিটা হলো রামকৃষ্ণ মঠের। আমিও এই মেল আইডিতেই মেল করেছিলাম। মেলে আপনারা লিখবেন আপনারা কবে যাচ্ছেন, কতজন যাচ্ছেন, আপনাদের কটা রুম লাগবে, এই সমস্ত তথ্য দিয়ে রামকৃষ্ণ মিশনের এই মেল আইডিতে আপনাদেরকে মেল করতে হবে। 3-4 দিনের মধ্যে ওনারা রিপ্লাই করে।
যাত্রীনিবাস বা গেস্ট হাউসে যদি রুম ফাঁকা থাকে তাহলে ওনারা আপনাদেরকে এরকম একটা ফর্ম দেবে। এই ফর্মটা ফিল আপ করে আবার আপনাদেরকে ওনাদের মেল করতে হবে। মেল করার 3-4 দিনের মধ্যেই ওনারা আপনাদেরকে কনফার্মেশন দেবে বাই মেল। একটা কথা আপনাদেরকে বলে দিই, হোটেলে থাকতে গেলে যেরকম ভাড়া লাগে এখানে কিন্তু সেরকম কিছু না। এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্টটা এনারা ডোনেশন হিসাবে নেয়। নন এসি রুমে যদি আপনারা থাকেন তাহলে 250 টাকা পার হেড লাগবে, আর এসি রুমে যদি আপনারা থাকেন তাহলে 500 টাকা পার হেড। এই টাকার মধ্যে কিন্তু আপনাদের থাকা খাওয়া দুটোই কিন্তু ধরা আছে। আশা করি আপনাদের সমস্ত রকম তথ্য আমি দিতে পেরেছি। আরো যদি কিছু তথ্য আপনাদের জানার থাকে এই মঠের ব্যাপারে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি তার রিপ্লাই দেব। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটি নতুন ভিডিওয়ে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।